এই সমস্ত কথাবার্তা বলে আর বাংলাতেই থাকলেন না, বিদেশে পালিয়ে গেলেন। একটা মামলার রায় দেখে যারা লাফাচ্ছেন, যারা ভাবছেন চুরি জোচ্চুরি ঢাকা পড়ে গেল, তাদের বলবো আস্তে স্যার, তৈরি থাকুন। আমি ওনার সব কথা বিশ্বাস করি। আমি জানি আমাদের কথা শুনে এইমাত্র কারুর যাদের হাতে চায়ের কাপ ছিল পড়ে গেছে, দুঃখিত। বিভিন্ন রাজনৈতিক দল এবং আপনারা মাঝে মধ্যেই দাবি করেন যে রাজ্যে চাকরি নেই, কিন্তু মমতা ব্যানার্জি উন্নয়নের পাঁচালীতে দেখিয়ে দিলেন যে গত 14 বছরে প্রায় 2 কোটি কর্মসংস্থান হয়েছে এবং বেকারত্বের হার প্রায় 40% কমেছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের পাঁচালী যা তিনি প্রকাশ করলেন, সেটা পশ্চিমবঙ্গের যে নাগরিকেরা দুঃখে রয়েছে তাদের একটু মজার উপাদান দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা কথাকেই কিন্তু বাঙালিরা বিশ্বাস করেন, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক। 2 কোটি বেকারের চাকরি দিচ্ছে, তাহলে যারা পরিযায়ী হয়ে চলে যাচ্ছে তারা কারা? যারা শ্রমিক হয়ে চলে যাচ্ছেন, যারা চাকরি করতে চলে যাচ্ছেন, তারা কারা? মমতা বন্দ্যোপাধ্যায় জানা। মমতা বন্দ্যোপাধ্যায় মজার মজার কথাবার্তা বলেন। পশ্চিমবঙ্গ হচ্ছে নেই রাজ্য, সম্পদে যোগ্যতায় অত্যন্ত সুপরিচিত একটি রাজ্য আজকে ধুঁকছে। চুরি জোচ্চুরি এবং সরকারিভাবে সেটাকে প্রশ্রয় দেওয়াতে মানুষের সম্পদ লুট হচ্ছে প্রত্যেক মুহূর্তে। উনি মিথ্যে কথা বলেন, বলে লজ্জিত হন না, তারপর আবার ভুলে যান যে আজ কি মিথ্যে কথা বলেছি, কাল আবার সেটা কি অন্যরকম ভাবে বলে ফেলেন। আমার মনে হয় যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর একটু রেস্ট বা চিকিৎসার প্রয়োজন। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারের সকলেরও আমরা করাই। ওনার বাড়ির লোকজন কেন ওনার স্বাস্থ্যের উপরে যত্ন নিচ্ছেন না, এগুলো ঠিক করে হয়ে গেলে দেখবেন এই কথাগুলো আর বলছে না। যদিও মিথ্যে কথা বলাটা ওনার একটা অভ্যাসের মধ্যে পড়ে। আমি ওনার সব কথা বিশ্বাস করি। আমি ওনার থেকেই জানতে পেরেছি যে কাজী নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন। আমাদের স্কুলে কলেজে যে যে শিক্ষকেরা যা শিখিয়েছে পরিবারে, সব মিথ্যে। ওনার থেকেই জানতে পেরেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি একে অপরকে শরবত টরবত খাইয়েছিলেন। ওনার থেকেই জানতে পেরেছিলাম এর আগে যে 1,500 কেজির বাচ্চা হয়। ওনার থেকেই আমরা জানতে পেরেছিলাম যে তৃণমূলে 99.99% লোক সৎ। আমি জানি আমাদের কথা শুনে এইমাত্র কারুর যাদের হাতে চায়ের কাপ ছিল পড়ে গেছে, দুঃখিত। তারপর উনি নতুন যে পাঁচালী দিলেন, সেই পাঁচালী ওনার বাকি কথার ধারাবাহিকতাই তো হবে। দেখুন, 2026 এগিয়ে আসছে, এসআইআর এর কাজ চলছে, ভুয়ো বাছাই চলছে, চাল থেকে কাঁকর বাছাইয়ের মতো করে। তিনি এই কাঁকরদের দিয়েই ভোটে জিতেছিলেন, সবাই জানে, তাই এসআইআর আটকাতে চেয়েছিলেন। এই মুহূর্তে ওনার মানসিক স্থিরতা ঠিক নেই, কখন কি বলছেন, উন্নয়নের কথা উনি কিভাবে বলবেন। ওনার পাশে যে পার্শ্বদরা থাকেন, কিছু আইএস আইপিএস রয়েছেন, তারা ওনাকে মিথ্যে বলবার জন্য হ্যাঁ বলুন বলে বাট্টার খাইয়ে দেন। তাদের আর কি, তাদের তো চাকরি যাবে না, থেকে যাবে অন্য সরকার চলে এলে। আমার খুব কষ্ট লাগছে ওনার জন্য। তিনি তো আবার এও ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন যে আগামী ভোটে গুজরাটে বিজেপি হারবে। হ্যাঁ, উনি নিজেরটা ছাড়া বাকি সবারটা বলে দিয়েছে। লোকজন বলছে যে বাজারে নতুন জ্যোতিষী চলে এসছে, যে নিজের ভবিষ্যৎ ছাড়া বাকি অন্যদের ভবিষ্যৎ বিরাট দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যে এখন ওনার যদি ভবিষ্যৎবাণী করে দেন যে ভাইপোর কি হবে, তার মামলাগুলোর কি হবে, এই যে লিপস এন্ড বাউন্স করছে না সাউন্ডস, যে 150 কোটি টাকার উপর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, হিসেব দিতে পারেনি, PMLA অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং এর জন্য যে কোনো দিন জেলে চলে যেতে পারে। এই বিষয়ে উনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? আমার মনে হয় যে বিজেপির ভবিষ্যৎ নিয়ে ভাববার ওনার প্রয়োজন নেই।
ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান সবাই মিলে 28টার মধ্যে 20টা রাজ্যে বিজেপি বা বিজেপি জোট সরকার তৈরি করেই দিয়েছে, রক্তপাতহীন লুটহীন ভোটে। রিসেন্টলি বিহারেও ভোট হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় স্বজন যারা জোট দল, তারা উড়ে বেরিয়ে গেছে। আম গাছে বাঁশ গাছে ঝুলছে তাদের আশা ইচ্ছাগুলো। আমার মনে হয় যে উনি এইসব ব্যাপারে কনসেন্ট্রেট করুন, আর না হলে এখনো হাওড়া ব্রিজের জায়গা আছে, উনি চাটাই পেতে বসে পড়তে পারেন। ওখানে লোকে টিয়া পাখি নিয়ে বসে। আমার মনে হয় ওনার একটা মান সম্মান আছে, টিয়া পাখির দরকার নেই, উনি বসলেই ভিড় হয়ে যাবে। গতকাল বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন হিন্দুদের রক্ষার দায়িত্ব সংখ্যালঘুদের। হ্যাঁ, হিন্দুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যালঘুদের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সততার প্রতীক আর তো দুটো খুঁজে পাওয়া যায় না। উনি আগে দেওয়ালে লিখলে এলাকার পাবলিক ঘষে সেটাকে তুলে দিত। উনি সঠতার প্রতীক, মিথ্যার। হিন্দুদের বেঁচে থাকবার অধিকার সংখ্যালঘুদের হাতে, এমনটাই বলেছেন। ঠিকই তো বলেছেন, উনি সত্যিই কথা বলেছেন। পশ্চিমবঙ্গে সহজ সরল যে মুসলমান সমাজ, তাদের হাতে পিস্তল বন্দুক তুলে দিয়ে তাদের অর্থনৈতিক উন্নতি না করে, সমাজের মূল স্রোতে না নিয়ে এসে, তিনি যেভাবে ওয়াকফ আন্দোলনের নামে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মেহবুব আলমদের দিয়ে মুর্শিদাবাদে গণহত্যা করিয়েছিলেন হিন্দুদের ওপরে, সংখ্যাগুরু হিন্দুদের ওপরে, শান্তিপ্রিয় হিন্দুদের ওপরে, তাতে তো উনি পরিষ্কার কার্যত স্বীকারই করে নিলেন যে হিন্দুদের প্রাণ মুসলমানদের হাতে। কারেক্ট করে নিতে হবে কথাটা। সংখ্যাগুরু হিন্দুদের প্রাণ তৃণমূলের কথায় চলা বোম বন্দুক গুলি নিয়ে যারা ঘুরে, সেই মুসলমান সমাজের হাতে, যাদেরকে ভারতীয় জনতা পার্টি মূল স্রোতে আনতে চায়। আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেই দিয়েছেন যে তাদের হাতে যেভাবে পড়াশোনা না করে 2 নম্বরই উপায় মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহ চৌধুরী বানাবার চেষ্টা করছে, বা এই শওকত মোল্লা বানাবার চেষ্টা করছে মুসলমান সমাজকে বোম বন্দুক দিয়ে, বা এই জাহাঙ্গীর বানাবার চেষ্টা করছে, সেখান থেকে আমরা এই গুলি বন্দুক পিস্তলগুলোকে সরিয়ে তাদের হাতে খাতা পেন তুলে দিতে চাই, যাতে তারা মুসলমান সমাজের উন্নতি করতে পারে, দেশ গড়বার কাজে মূল স্রোতে আসতে পারে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ঠিক যে মহেশতলা, মুর্শিদাবাদ, মোথাবাড়ি, সেখানে মুসলমানদের হাতে অস্ত্র তুলেই হিন্দুদের ধর্মীয় আচরণে বাধা, কোনো প্রতিবাদ করলেই তাদের খতম করো, হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো ফালা ফালা করে কেটে ফেল, হিন্দু ধর্মের মানুষের মূর্তি টুর্তি ভেঙে দাও। সত্যিই তো মুখ ফসকে এক কথা বলতে গিয়ে বলে ফেলেন, যেমন কদিন আগেই বলেছিলেন যে আমি কত লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে এনেছি। মুখ ফসকে বলেই ফেলেছিল, মানে দারিদ্র সীমার আরো নিচে চলে এসেছেন চুরি করিয়ে, এর মুখ ফসকে বলে ফেলেছিলেন। যাই হোক, ধন্যবাদ সত্যি কথাটা বলবার জন্য, যে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের হাতে সংখ্যাগুরু হিন্দুদের ভবিষ্যৎ এবং জীবন দাঁড়িয়ে। বুঝে নিন যারা শুনছেন। এছাড়া দেখা যাচ্ছে যে এই প্রসঙ্গে তোহা সিদ্দিকী বলছেন যে এই সংখ্যালঘু মুসলমানদের ওপর মানে পা দিয়ে যদি দাঁড়িয়েও পড়েন তাহলেও তারা ভোট দেবে মুখ্যমন্ত্রীকে। দেখুন, তোহা সিদ্দিকী কখনো দাড়িতে রূপলি রং করেন, কখন সোনালী রং করেন, আবার কখনো করেন না। উনি কখনো পর্যন্ত দাদা হুজুরের কথা টেনে টেনে নিয়ে এসে কখন নিজের ভাইপো ভাইজিদের গালাগাল করেন, কখন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করেন, আবার 2-1টা উপহার টুপহার চলে এলে উনি ঠিক উল্টো দিকে পাল্টি খেয়ে যান। তাই তোহা সিদ্দিকী একজন বর্ণময় চরিত্র, যার নিজের যে কোনো কাজে অসুবিধা হয়ে গেলেই উল্টো দিকে ঘুরে যান, এ সবাই জানে। তো তাই এহেন একটা মহান ব্যক্তিত্ব, আমার অপূর্ব লাগে ওনাকে। এবং বড় হতে গেলে কিছু কিছু ব্যাপারে চক্ষু লজ্জা থাকলে হয় না। আজকে কি মিথ্যে কথা বললেন, কালকে সেটা ভুলে যেতে হয়, একদম মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো লাইন, সেটা তহবাবু মেনটেন করছেন। তার কথাকে কোনো সুস্থ মানুষ যারা সত্যিকে বিশ্বাস করে, তিনি হিন্দু আর মুসলমান হোক, কেউ বিশ্বাস করে না।
দাদা আমরা গতকাল দেখেছি বহরমপুরে সভায় ডেকে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এটা হচ্ছে যে কিছুক্ষণ বা কিছুদিন পরেই নিজেরা গালে থাপ্পড় খাবেন এটা বুঝতে পেরে, যে উনি তো অন্য দলটল তৈরি করেছেন এবং চলে যাচ্ছেন, এটা জানতে পেরেই আগে ভাগে আর এক মুসলমান ববি হাকিম তাকে দিয়ে আজীবনের জন্য সাসপেন্ড কিসবের নাটক করেছেন। ওদের সাসপেন্ড এসব কিচ্ছুই থাকে না। কালকে আবার ডাকে আয় কোলে আয়, ওরা উঠে পড়ে। খুন খারাপি চুরি জোচ্চুরি এসবে ওদের কোনো ব্যাপার নেই। দেখুন, এই হুমায়ুন কবির বলেছিল না যে ভাগীরথীর জলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব, তারপর তো তিনি বলেছেন আমাকে যা বলতে বলা হয়েছে, যা করতে বলা হয়েছে আমি তাই করেছি। অর্থাৎ পুরোটা বলিয়েছেন এবং করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই হুমায়ুন কবিরের কথা থেকেই স্পষ্ট। এবার হুমায়ুন কবির কি করবেন না করবেন, এই নতুন করে একটা বাবরি মসজিদ নির্মাণ নিয়ে কি অশান্তি তৈরি করতে চাইবেন এ বোঝা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ব্যবহার করেন। আজকে ওয়াকফ যে আইন, তা যে মানুষের ভালোর জন্য, সেটা উনি মেনে নিলেন, কিন্তু এই ওয়াকফ আন্দোলনের নামে সারা দেশে যা হয়নি, পশ্চিমবঙ্গে তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দিয়ে যা যা করিয়েছেন, অত্যাচার করিয়েছেন হিন্দুদের উপরে, সংখ্যাগুরুদের উপরে, সবাই জানে। মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হলো, হরগোবিন্দ দাস, চন্দন দাস বাপ ছেলেকে ফালা ফালা করে কাটা হলো এই ওয়াকফ আন্দোলনের নামে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই কাজ সমাপন কে করলেন? তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নির্দেশে পুরোটা ঘটলো। হিন্দু মা বোনেরা ইজ্জত বাঁচাতে, জান প্রাণ বাঁচাতে, বাড়িঘর দোর জ্বলছে, তারা পালিয়ে গেলেন মালদাতে স্কুল বাড়িতে, আমরা সবাই দেখেছি। হিন্দুদের যখন মারা হচ্ছে পুলিশ তখন চুপ করে রয়েছে, তাদের গাড়ি জ্বলছে, চুপ করে রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যে কথা বলছেন তা নিয়ে কেউ পাত্তাও দেয় না, তিনি মিথ্যেবাদী, লোকে জানেন। আচ্ছা এর আগেও তো হুমায়ুন কবিরের অনেক বিতর্কে জড়িয়েছেন, কিন্তু এই বাবরি মসজিদ প্রতিষ্ঠার 48 ঘন্টার আগেই কেন তাকে সাসপেন্ড করা হলো? দেখুন, এই পুরোটাই খেলা চলছে, বেসিক্যালি তৃণমূল হাবুডুবু খাচ্ছে। এই হুমায়ুন কবির কি করতে চাইছেন তা সবার জানা। এই যে বাতাবরণটাকে যে গুলিয়ে দেওয়া, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান সম্পর্ক খারাপ করবার ক্ষেত্রের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই জানে। এ তো আর নতুন কোনো কিছু নয়। এবার সাপে ছুঁচো গেলার মতো অবস্থা। ববি হাকিম বিবৃতি দিচ্ছেন তিনি যে যে কাজ করতে চলেছেন তাতে অমুক হবে তমুক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা হিন্দু মুসলমান সব সমান, যদি সমান হয়ে থাকে তাহলে ববি হাকিম যখন বলেছিলেন যে দাওয়াতে ইসলাম দিয়ে যারা হিন্দু এবং অন্যান্য ধর্মে জন্মেছেন তাদেরকে আল্লাহের পথে মুসলমান ধর্মে নিয়ে আসতে হবে, সেদিন ববি হাকিমকে সাসপেন্ড করা হয়নি কেন দল থেকে? এই ববি হাকিম বলেছিলেন যে ইনশাল্লাহ সামনে এসে দিন আয়েগা আধা বাংলা উর্দু বলেগা, পশ্চিমবঙ্গের অর্ধেক মানুষ উর্দু বলবে। সেটাও তো ওই ধর্মান্তকরণ বলপূর্বক, তারই তো ইঙ্গিত ছিল। তাহলে ববি হাকিমের নিজেরও কি লজ্জাটজ্জা নেই? নিজেই সাম্প্রদায়িক উস্কানি টুস্কানি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রেখে দিলেন, আর এই হুমায়ুন কবিরকে এখন বলছেন খারাপ। আসলে মানুষের চোখ খুলে গেছে। মুসলমান সমাজের একটা বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে। যদি না বুঝতেন তাহলে 2024-এই হিন্দুদের মতোই চাকরি, চাল, ডাল, আবাস যা চুরি হয়েছে, মুসলমানদেরও যারা ভোট দিতে চায় না তৃণমূলকে, তাদের জোর করে ভোট দেওয়ার জন্য মুসলমান সমাজকে যারা নিয়ন্ত্রণ করে, সেই ইমাম সাহেবদের দিয়ে লিফলেট বিলি করার প্রয়োজন পড়তো না যে তৃণমূলকেই ভোট দিতে হবে। শেষ সময় স্থিরতা হারিয়ে ফেলেছেন। অন্তিমকালে এই ধরনের ঘটনা ঘটে, বিদায় লগ্নে মাথা ঠিক থাকে না, লেজা ঢাকতে গিয়ে মুড়ো বেরিয়ে যায়। তারা চোর, তারা যে ভুয়ো ভোটার দিয়ে জিতত তা প্রমাণিত। 53 লক্ষ ভুয়ো ভোটার এই মুহূর্তে প্রায় ধরাই পড়ে গেছে, এনুমারেশন ফর্ম জমা পড়ল না। 53 লক্ষ যে ভোটার, তার মধ্যে মৃতদেহ রয়েছে 23 লক্ষর মতো।
আপনি ববি হাকিমের কথা বললেন, কিন্তু এর আগে তো ওনাকে কখনো কাউকে সাসপেন্ড করতে দেখা যায়নি। তিনি তো নিজে থেকে হুমায়ুন কবিরকে ব্যানার্জি কোম্পানি প্রাইভেট লিমিটেডে ববি হাকিম চাকরি করেন। যদি তিনি এই কথা না শুনে নিজের জাত ভাইকে যদি বরখাস্ত না করেন, যিনি নিজে এই হুমায়ুন কবিরের মতো একই রকম ভাবে হিন্দুদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন, ধর্মান্তকরণের কথা বলেছিলেন, দাওয়াতে ইসলাম, তাকে তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছিল। আজকে সবার চোখ খুলে গেছে, হিন্দুরা জেগে উঠেছে। ইভেন নিপীড়িত মুসলমান যারা এই মাটির, যারা ভুয়ো নয়, যারা পাকিস্তানকে সমর্থন করে না, যারা উগ্রবাদকে, ইসলামিক যে উগ্রবাদ যা দিয়ে মানুষ মারে, পেহেলগাঁওতে, মুর্শিদাবাদে, মোথাবাড়িতে, মহেশতলায় যা হয়, সেগুলো যারা পছন্দ করেন না, তাদেরও চোখ খুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে তারা 2026-এ ভোট করবে। তো তাই কি করবে তারা বুঝতে পারছে না। তৃণমূলের কোনো কাজকে যদি লজিক্যালি দেখবার চেষ্টা করেন, আপনার সাংবাদিকতা জীবনে পড়াশোনা জলে ফেলে দেওয়াই হবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি বলছেন যে বাংলার সাথে কারোর তুলনা হয় না। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। এই সমস্ত কথাবার্তা বলে আর বাংলাতেই থাকলে না, বিদেশে পালিয়ে গেছে বলে খবর। ও মাঝে মাঝে যেই দেখে যে পিসি যে ডোবায় পড়ে গেছে, পুকুরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওনার চোখের সমস্যা হয়। ওনার চোখের সমস্যা নিয়ে মজা করছে না, কিন্তু সমস্যাটাকে নিয়ে মিথ্যে কথা বলাটাকে তো আলোচনা করাই যায়, তাই না? উনি বাইরে চলে গেছেন, খোঁজ নিন, আমরা জানতে পারছি উনি আর নেই পশ্চিমবঙ্গে, পুরুত। এর আগে যখন চাকরি দুর্নীতি নিয়ে বিরাট অশান্তি হচ্ছিল, তখনও তিনি পুরুত। জাতির উদ্দেশ্যে মাঝে মাঝে বিরাট ভাষণ দেন। খুব দামি সেলুনে চুল কাটেন, কানের পাশ দিয়ে চেঁচিয়ে দিয়েছে, একদম সুন্দর, আমার দারুণ দেখতে লাগে। জেনজি পরে থাকেন, দামি গেঞ্জি। আর আমাদের গরিব যারা ভাইপো যারা রয়েছেন মানুষের বাড়ির, হিন্দু মুসলমান বাড়ির, তাদের ফুটো গেঞ্জি সবাই মনে রাখে। দাদা, অপরদিকে আমরা দেখছি ডিভিশন বেঞ্চ যে বলছে 9 বছর যারা চাকরি করেছে এখন তাদের চাকরি চলে যাওয়াটা অনৈতিক, তাদের পরিবার রয়েছে, তাদের কথা ভাবতে হবে। তো 26,000-এর যখন চাকরি গেল তখন এইটা তাদের মাথায় ছিল না? দেখুন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় নিয়ে তুমুল সমালোচনার ঝড় বইছে। বিচারপতিরা তাদের ক্ষমতা মতো রায় দিতেই পারেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার এই চাকরিতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে তা প্রমাণ করে দিয়েছিলেন। এবং হঠাৎ করে এনারা এই মানবিক আদালত খুলে বসলেন। চুরি জোচ্চুরি আমার দেশের যা সংবিধান, যা আইন, সেই অনুযায়ী বিচার হওয়া উচিত। এখন বিচারক সেইটা দিয়ে বিচার না করে, বিচারক দয় ডিভিশন বেঞ্চ, তারা ওইভাবে বিচার করলেন। তার জন্য সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। সুপ্রিম কোর্টেও এর আগে 26,000 চাকরি গেছিল। প্রশ্ন সবাই তুলছে, তাহলে 26,000-এর মধ্যে ভুয়ো সঠিক সবাই তো ছিল, তাহলে বাকিদের চাকরিটা গেল কেন? তখন আদালত মানবিক হলো না, আইন মেনে অপরাধ বুঝে করলো। আর এই ক্ষেত্রে এই 32 না 36,000 ক্ষেত্রে তাদের মানবিক হয়ে গেল। দেখুন, সুপ্রিম কোর্টে গেলে রায় একেবারে। আর একটা কথা, একটা মামলার রায় এসেছে, এই যে দুর্নীতি, সেটাকে নিয়ে বাকি অন্যান্য মামলাগুলো কিন্তু চলছে। সেটা কোন ডিভিশন বেঞ্চে যাবে, কোন বিচারপতি রায় দেবেন, সেটা দেখবার। এখনই তৃণমূলের আনন্দ পাওয়ার কিছু হয়নি। তৃণমূল আনন্দ করছে যে যাক, যাদের আমরা পয়সা নিয়ে চাকরিতে সাদা খাতা সময় ঢুকিয়ে দিয়েছিলাম, আরে এখানে অধিকাংশ জায়গায় অ্যাপটিটিউড টেস্টই হয়নি। এর আগে যে চাকরি গেছিল 26,000-এ, তার থেকেও মারাত্মক দুর্নীতিতে এই শিক্ষকতার চাকরি জড়িয়ে। এইখানে দুর্নীতির জন্যই তো মানিক বাবু, পার্থবাবুরা জেলে গিয়েছিল। তাহলে সেই চাকরি বিচারক কোন মানবিকতার কারণ দিয়ে বাঁচালেন, তিনি বলতে পারবেন। বিচারকের রায় স্বাগত, কিন্তু সেই রায়ের সমালোচনা সবাই করছেন। উনি কি মানবাধিকার কমিশন খুলে বসেছেন নাকি, এই নিয়ে তো প্রশ্ন তুলছেন লোকে।
তো যাই হোক, বিচারকের ব্যাপার তিনি করেছেন। সুপ্রিম কোর্ট পড়ে আছে। সুপ্রিম কোর্ট কদিন আগে এই 26,000-এর চাকরি যেভাবে বাতিল করেছে, দেখুন চাকরি চলে যাওয়া কারুর কোনো আনন্দের বিষয় নয়, কিন্তু যেখানে পুরো পদ্ধতিটাই দুর্নীতিতে ভরা, যেখানে কোনো ডকুমেন্টই রাজ্য সরকার রাখেনি, এই 26,000-এর ক্ষেত্রে তো ছিলই না, এখানে আরো কিচ্ছু নেই, সেইখানে মানবিকতা খুঁজে পেয়েছেন আমাদের সম্মানীয় ডিভিশন বেঞ্চ। তাহলে এই যে মানবিকতার ছবি আমরা দেখছি, তাহলে তো এবার কেউ চুরি করে এসে বলবে যে পেটের দায়ে চুরি লোকে তাই তো বলছে যে লোকে পেটের দায়ে চুরি করেছে, ছেড়ে দেওয়া হোক, এ তো বলছে লোকে। 26,000-এ যে চাকরি গেল তাদের জন্য মানবিকতা দেখালো না। এখানে মানবিকতার কোনো প্রশ্ন নেই। চোর যদি চুরি করে বলে আমার পরিষ্কার তৃণমূল নেতাদের মতো আমাদের 3টে করে বউ, পার্থ চ্যাটার্জির কথা অনুযায়ী, 9টা করে গার্লফ্রেন্ড, আমাদের বিরাট বড় পরিবার, আমরা খাবোটা কি চুরিটা না করলে, হুজুর ছেড়ে দেওয়া হোক, তাহলে এই ডিভিশন বেঞ্চতে ছেড়ে দেবে। এটা তো লোকে বলছে, আমি জানি না। তবে আবার বলি যে এই পার্টিকুলার যে প্রাথমিকের যে শিক্ষক দুর্নীতি, সেটা নিয়ে বাকি মামলাগুলো চলছে। এই একটা মামলার রায় দেখে যারা লাফাচ্ছেন, যারা ভাবছেন চুরি চুরি ঢাকা পড়ে গেল, তাদের বলবো আস্তে স্যার, তৈরি থাকুন। আমরা তো অপরদিকে আর একটা জিনিস দেখছি যে অবসরপ্রাপ্ত জওয়ানদের যে ভিটেমাটি কেড়ে নিচ্ছে তৃণমূল সরকার, এমন অভিযোগও উঠেছে। না, এটা তো নতুন কোনো কিছু নয়। অবসরপ্রাপ্ত জওয়ান কেন, সদ্য জওয়ান হতে পারে, জওয়ান, বৃদ্ধ, নারী, কারুর মান ইজ্জত জমি জিরেত কোনো কিছু এরা বাঁচিয়ে রাখে না। এরা জওয়ান টওয়ানের কিছু পরোয়া করে? এরা বিএসএফ কে গালাগাল করে, সিআরএসএফ কে গালাগাল করে, যারা প্রত্যেক মুহূর্তে জীবনের বাজি খেলে আমাদের নিরাপত্তার কাজে দেশ জুড়ে ঘুরে বেড়ায়, তাদের গালাগাল দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো তৃণমূলের যে অন্যায়, সে অন্যায় থেকে তো পশ্চিমবঙ্গের কোনো মানুষ বাঁচতে পারবে না। ভাগ্যিস তারা অন্য রাজ্যে কোথাও নেই, থাকলে সেই রাজ্যকেও শেষ করে দিত। তবে হ্যাঁ, মানুষ জানে এদেরকে না তাড়ালে আমরা বেঁচে থাকবো না, তাই গণতান্ত্রিক পদ্ধতিতে তাড়াবার জন্য মানুষ তৈরি হয়ে রয়েছে। 2026-এ তৃণমূলের বিরুদ্ধেই ভোট পড়বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ।